রণক্ষেত্র সংসদ ভবন এলাকা অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সরাতে অ্যাকশনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, টিয়ার শেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত বেশ কয়েকজন। ভিতরে আমাদেরকে লাঠিচার্জ করছে, টিয়ার শেল মারছে, লাঠিচার্জ করছে, পিঠ ফাটাই ফেলছে। গণ অভ্যুত্থান যাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাদের সাথে আজকে বৈষম্য সৃষ্টি হচ্ছে। সংশোধন করে জুলাই সনদে আহত শহীদদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতের আশ্বাস আলী রিয়াজের। জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি আছে, পাশাপাশি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি। কিছু দলের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ। সই করা না করা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত, মত বিএনপির। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। চাকসুর পর রাকসুতেও ছাত্র শিবিরের একক আধিপত্য। 23 পদের 20টিতেই জয়। ভিপি জাহিদ, জিএস পদে স্বতন্ত্রের আম্মারের চমক। ক্যাম্পাসে বাঁধভাঙা উল্লাস। বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতার কারণেই এইচএসসির ফলে নজিরবিহীন বিপর্যয় বলছেন শিক্ষাবিদরা। বিগত সরকারের বিরুদ্ধে নম্বর বাড়িয়ে বাম্পার ফলনের ধারা চালুর অভিযোগ। ধসে পড়েছে 5 থেকে 8 তলার ছাদ। 17 ঘন্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত ভবন। চট্টগ্রাম ইপিজেডের কারখানায় এখনো অভিযানে ফায়ার সার্ভিস, 2 তদন্ত কমিটি। এবং প্রথমবারের মতো লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। ক্রিকেটের মাধ্যমে বিশ্বের বুকে লাল সবুজের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য। রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা। মূল ফটকে অবস্থান নেয়া জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সরাতে অ্যাকশনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। চলছে ধাওয়ার পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আহত বেশ কয়েকজন। এদিকে জরুরি সংশোধন করে জুলাই সনদে আহত শহীদদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। উত্তপ্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জুলাই সনদ সইয়ের আনুষ্ঠানিকতার মঞ্চের সামনে থেকে সরিয়ে দেওয়া হলো জুলাই যোদ্ধাদের। পুলিশের অ্যাকশনে শুরু হয় উত্তেজনা, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ছোড়া হয় টিয়ার শেল। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন। এর আগে সকাল 10:25 হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। রাত থেকে অবস্থান করা বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা প্রবেশ করার চেষ্টা করেন সংসদ ভবনে। অনেকেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের উপর দিয়ে প্রবেশের চেষ্টা করেন। পরে মূল ফটক উন্মুক্ত করে দেন দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 5 শতাধিক বিক্ষুব্ধ আন্দোলনকারী মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন। বিক্ষুব্ধদের অভিযোগ, সনদ প্রণয়নে তাদের পরামর্শ নেয়নি সরকার। একই সঙ্গে স্বীকৃতি না দিয়ে করা হয়েছে অবমূল্যায়ন। ঘোষণাপত্রের মতো এখানেও আইনি ভিত্তি না থাকার অভিযোগ তাদের। আন্দোলনকারীরা তাদের 10 সদস্যের প্রতিনিধিকে মঞ্চে জায়গা দেওয়ার দাবিও জানান। জুলাই সনদের ভিতরে আমাদের কোনো আইন বা কোনো সুরক্ষা দেওয়া হয় নাই। গণ অভ্যুত্থান যাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাদের সাথে আজকে বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমরা রক্ত দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি। আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের নিরাপত্তা বিধান করা হয় নাই। আমাদের ভবিষ্যতে কোনো স্বীকৃতির ব্যবস্থা নাই। সুতরাং এই সনদ যদি বাস্তবায়ন হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা জুলাই যোদ্ধারা। জুলাই শহীদদেরকে জুলাই শহীদ হিসেবে, বীর শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই যোদ্ধাদের বীর যোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করতে। দুপুর 1টার কিছু আগে স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরা। হত্যার বিচার, জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সম্মান, আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেন ডক্টর আলী রিয়াজ। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। এটাই শেষ কথা নয়। আমরা আছি কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো। তবে আলী রিয়াজের বক্তব্যেও আশ্বস্ত হতে পারেনি জুলাই যোদ্ধারা। এরপরে শুরু হয় পুলিশি অ্যাকশন।
বিকেল 4টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে স্বাক্ষর অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সব দলের থাকা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সানবির রুপল, মুরসালিন হক জুনায়েদ, হাসান ওয়ালি ও নাজমুস সালেহী। তবে সরাসরি শুরুতেই যাচ্ছি সানবির রুপলের কাছে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে সেটা নিশ্চিত হওয়ার দাবি নিয়ে জুলাই আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন তারা সকাল থেকে এই সংসদ ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে মানিক মিয়া এভিনিউ পরিণত হয়েছিল রণক্ষেত্রে এবং পুরো মানিক মিয়া এভিনিউর রাস্তা যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আগেই এখানে তারা আন্দোলন করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে পুলিশের উপরে, পুলিশও আবার পাল্টা টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং তাদের এই সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ। এবং মানিক মিয়া এভিনিউর খামারবাড়ি থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত পুরো জায়গাটি এরকম ভাঙা ভাঙা কাচের টুকরা, ইটের টুকরা এইগুলোতে পরিণত হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল এই জুলাই যোদ্ধারা রাস্তায় এবং সেখানে যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো ভেঙে তারা ব্যারিকেড গুলো সরিয়ে দিয়েছিল। পুলিশ পুনরায় আবার ব্যারিকেড দিয়েছে এবং এই মুহূর্তে পুলিশের অবস্থান আসাদ গেট মোড়ে এবং আসাদ গেটে তারা এই জুলাই যোদ্ধাদের ধাওয়া করতে করতে আসাদ গেটের দিকে নিয়ে যায় এবং এই পুরো রণক্ষেত্র অবস্থা যে পরিণত হয়েছে এর ফলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাট খেল ছোড়া এবং পুলিশের লাঠিচার্জ, তাতে বেশ কিছু জুলাই যোদ্ধাদের আহত হতে দেখেছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যারা জুলাই আন্দোলনে পা হারিয়েছেন বা অঙ্গহানি হয়েছে বিভিন্নভাবে তারাও এখানে এসেছিলেন এবং তারাও এখানে তাদের দাবি দেওয়া নিয়ে এসেছিলেন এবং সকালের দিকে তারা সংসদ ভবনের ভেতরের দিকে ঢুকে গেছে এবং এই মুহূর্তে আরও একটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমি শুনতে পেলাম, সেটি আসাদ গেট থেকে আরও পরে, অর্থাৎ আসাদ গেট পর্যন্ত পুলিশের এখন নিয়ন্ত্রণে রয়েছে পুরো রাস্তাটি এবং আসাদ গেটের পরে এখনও যারা ওই পাশে অবস্থান করছে আসাদ গেট থেকে কলেজ গেট পর্যন্ত তাদের সেদিক দিয়ে আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ পেলাম এই মুহূর্তে। কিছুক্ষণ আগে তারা যে অবস্থার মধ্যে ছিল সেই অবস্থাটিতে এই পুরো জায়গাটি যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, অর্থাৎ তার আগে এই জুলাই যোদ্ধারা তারা সপাচক জুলাই যোদ্ধা তারা মূল মঞ্চের দিকে ঢুকে গেছিল এবং এখন আমরা মুরসালিন আছে অপর পাশে খামারবাড়ির প্রান্তে, মুরসালিনকে জানতে চাবো যে সেখানকার পরিস্থিতি কি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে যে শঙ্কা এবং উত্তেজনা যে বিষয়টি ছিল, আশা ছিল, সবকিছুর মিশেলেই কিন্তু দেখা গেল দুপুর 1:30 নাগাদ যে বিষয়টি ঘটে গেল যে জুলাই যোদ্ধারা সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে অবস্থান নিয়েছিলেন তাদের এখান থেকে সরিয়ে দিতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এসেছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন। তারা জুলাই যোদ্ধারা তাদের দাবি না মানার কারণে তারা অবস্থান করছিলেন দক্ষিণ প্লাজা এবং সেইখান থেকে বলপূর্বক বেলা 1:30 নাগাদ এই জুলাই যোদ্ধাদের সরিয়ে দেয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউর যে সড়কগুলো রয়েছে সেই জায়গাটিতে। এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে এখন খামারবাড়ি মোড়ের এই এলাকাটিতে পুলিশ সদস্যরা তারা কিন্তু এই যারা এসেছিলেন এখানে তাদের দাবি দেওয়া জানাতে তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এই খামারবাড়ি মোড়ের এলাকাটিতেও কিন্তু অগ্নিসংযোগ করে বিভিন্ন পণ্যে বা রাস্তার পাশে পড়ে থাকা জিনিসপত্রে আগুন জ্বালিয়ে সড়ক প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল এবং এই খামারবাড়ি মোড়ের এই জায়গাটি থেকেও পুলিশ তাদের যে শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি রয়েছে সেটি প্রয়োগ করে এখান থেকেও সরিয়ে দিয়েছেন এই আন্দোলনরত যে জুলাই যোদ্ধা রয়েছিলেন তাদেরকে। এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে এই খামারবাড়ি এলাকার সড়কটিতে কিছুক্ষণ আগেও এই জুলাই যোদ্ধারা যে অবস্থান নিয়েছিলেন এই মুহূর্তে তারা এখানে নেই, তাদেরকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 1:30 নাগাদ যেই মানিক মিয়া সংলগ্ন সড়কের
সামনে থেকে বল প্রয়োগের মাধ্যমে জুলাই যোদ্ধাদের যখন সরিয়ে দেওয়া হয় তখন থেকেই কিন্তু থেমে থেমে যেই ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের যে ঘটনা ঘটা শুরু হয় এবং তারই প্রেক্ষিতে এখন পর্যন্ত দেখা গেছে যে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, টিয়ার সেল নিক্ষেপ করছেন তাদেরকে যেই অস্থিতিশীল বা বিশৃঙ্খল পরিস্থিতি সেটি সমাধানের জন্য এবং সেই সমাধানের এক পর্যায়ে দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় গিয়ে জুলাই যোদ্ধারা অবস্থান করছেন এই জুলাই সনদ স্বাক্ষরের প্রতিবাদে এবং সেই অবস্থানের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যৌথ বাহিনী যারা রয়েছেন সকলেই কিন্তু পুরো এলাকার যে নিশ্চিত নিরাপত্তা সেটি নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন খামারবাড়ির এই অংশটিতে অবস্থান করছিলেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের যেই গেটটি রয়েছে সেখানে অবস্থান করা জুলাই যোদ্ধাদের একটি অংশ সরে এসেছিলেন খামারবাড়িতে এবং এখানে এসে তারা এই জায়গাটি অবরোধের করেছিলেন, তারা যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অংশটি থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছেন। তবে যেহেতু পুরো মানিক মিয়া এভিনিউ সড়কটি জুড়েই অর্থাৎ পশ্চিম দিকে যে মিরপুর রোড রয়েছে ধানমন্ডি এলাকা সেই জায়গায়ও কিন্তু মুহুর্মুহুর যেই সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে এবং এই পাশে যে খামারবাড়ি এলাকাটি রয়েছে এখানেও বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্যরা এসেছেন। তবে এর আশপাশে অর্থাৎ ইন্দিরা রোডের প্রবেশের যেই অংশটি রয়েছে এবং পার্শ্ববর্তী যে মণিপুরি পাড়া যে এলাকাটি রয়েছে সেখানকার বিভিন্ন গলিপথ এবং সড়কে কিন্তু তারা এখনো অবস্থান করছেন এবং এখানে যে বিষয়টি দূর থেকে এখন পর্যন্ত দেখা গিয়েছে যে ফার্মগেটের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে মেট্রো রেলের নিচে সেখানেও কিন্তু অনেকেই যোদ্ধারা অবস্থান করছেন, এই বিষয়টিও কিন্তু দেখা গেছে। এখন পুলিশের মূল নজর যে বিষয়টির দিকে আছে যে বিভিন্ন গলি বা এলাকা থেকে এই বিক্ষুব্ধ যারা রয়েছেন জুলাই সনদের বিপক্ষে তারা যেন আবারও মূল সড়কে এসে এই জায়গাটি আবার দখল না নেয় এবং দখল নিয়ে যেন অন্য কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না করে, কেননা এরই মধ্যে কিন্তু পুলিশের বহনকারী একটি বাসকে ভাঙচুর করে দেওয়া হয়েছে। এছাড়াও মানিক মিয়া এভিনিউর সড়কের বিভিন্ন অংশে অগ্নিসংযোগ করে কিন্তু যাতায়াতে প্রতিবন্ধকতাও তৈরি হয়েছে। সবকিছু মিলে বলা চলে মানিক মিয়া এভিনিউর যে এলাকাটি রয়েছে সংসদ দক্ষিণ প্লাজার সংলগ্ন যেই পূর্ব পশ্চিম অভিমুখী যেই অংশটি এখানকার বেশ থমথমে অবস্থা কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে, কেননা স্বাভাবিক কোনো যান চলাচল বা অন্য কোনো মানুষের উপস্থিতিও কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সব মিলে যেটি বলা চলে যে জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে এক ধরনের টেনশন পরিস্থিতি, উত্তেজনা, শঙ্কা সবকিছুই যে মিশেল ছিল সেটির কিন্তু এক ধরনের বলা চলে যে সাংঘর্ষিক অবস্থা সেটি কিন্তু সৃষ্টি হয়েই গেল, কেননা সকাল থেকেই জুলাই যোদ্ধা নামের যে অংশটি সেই জায়গাটি কিন্তু দক্ষিণ এই মুহূর্তে আসাদগেট থেকে ধানমন্ডি 27 নম্বরের দিকে জুলাই যোদ্ধারা অবস্থান করছে এবং তাদেরকে পাল্টা ধাওয়ার মধ্য থেকে যে রণক্ষেত্র অবস্থা তৈরি হয়েছিল সংসদ ভবনের সামনে অর্থাৎ মানিক মিয়া এভিনিউর দিকে, সেই অবস্থাটি মানিক মিয়া এভিনিউতে নেই। এই মুহূর্তে পুলিশের অবস্থান আসাদগেট মোড়ে এবং জুলাই যোদ্ধাদের অবস্থান ধানমন্ডি 27-এর দিকে এবং ধানমন্ডি 27-এর দিকে দেখা যাচ্ছে সেখানে তারা ব্যারিকেডের সামনে সেখানে আগুন জ্বালিয়েছে রাস্তায় এবং পুলিশ একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। তারা ধানমন্ডি 27-এর দিকে অর্থাৎ সেখানে তারা খণ্ড খণ্ডভাবে অবস্থান করছে। আরেকটি দল তারা ধাওয়ার মধ্যে থেকে খামারবাড়ির দিকে কিছু অংশ চলে গেছে, কিছু অংশ চলে গেছে কলেজ গেটের দিকে এবং আরেকটি বড় অংশ তারা এখন ধানমন্ডি 27-এর দিকে অবস্থান করছে এবং এই তাদের যে দাবি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অর্থাৎ দীর্ঘ 8 মাসের
যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক এবং 3 দফা বৈঠকের পরও চূড়ান্ত পর্যায়ে জুলাই সনদটি যখন আজকে স্বাক্ষর করার কথা রয়েছে এবং এর মধ্যে এনসিপি জুলাই আন্দোলনের যাদের জন্ম এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছে এবং তাদের দাবি ছিল যে তাদের আইনি ভিত্তি দরকার এবং জুলাই সনদ যাতে অন্য কোনো রাজনৈতিক দল পরবর্তীতে বলতে না পারে যে জুলাই সনদটি কার্যকর করা নিয়ে তালবাহানা করতে না পারে, সেজন্য তারা এই একটি আইনি ভিত্তি চেয়েছিলেন এবং এই আইনি ভিত্তি না পেয়ে তার আগেই যখন জুলাই সনদ বাস্তবায়নের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে এবং গতকালকে তারা জানিয়েছে যে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সব রাজনৈতিক দলগুলো এর আগে তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং স্বাক্ষরের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তারা বৈঠক করেছে যমুনায় এবং সেই বৈঠক থেকে বের হয়েও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি জানিয়েছিলেন আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ভিত্তি না থাকলে তারা জুলাই সনদ অনুষ্ঠানে যাবেন কিনা সেটি নিয়ে তাদের সংশয় রয়েছে এবং পরবর্তীতে নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন যে জুলাই সনদ তারা স্বাক্ষর করবেন না এবং এই শুধু তারা নয় 5টি বাম দল তারাও জানিয়েছে যে তারা জুলাই সনদ স্বাক্ষর করবেন না এবং বিএনপি সহ অন্যান্য আর যে দলগুলো আছে সেই দলগুলো তারা স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং তারা গতকালকেও বলেছে যে যারা স্বাক্ষর করবেন না সেটি তাদের ব্যক্তিগত বিষয় এবং তাদের দলীয় বিষয়। এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে বিকাল 4টায় নির্ধারিত সময় আছে জুলাই সনদ বাস্তবায়নের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করার জন্য, যদিও সকালবেলা থেকেই একটি বিশৃঙ্খল অবস্থা পুরো এলাকা জুড়ে এবং এই বিশৃঙ্খল অবস্থাটি নিবৃত করার জন্য এর মধ্যে জুলাই ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো তিনি বলছেন যে 31 অক্টোবর পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মেয়াদ আছে এবং 31 অক্টোবর পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মেয়াদ আছে বলেই তারা এই স্বাক্ষর অনুষ্ঠানটিকেই চূড়ান্ত বলতে নারাজ এবং তারা বলছেন যে আরও সময় আছে তাদের দাবি দাওয়াগুলো শোনার জন্য। যদিও এরকম কোনো আশ্বাসে তারা আসলে আশ্বস্ত হতে পারেননি এবং যে কারণে তারা বারবারই এই সংসদ ভবন এলাকাটিতে ঢুকে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ঢুকেও পড়েন সকালের দিকে এবং তারা পুরো মূল মঞ্চটি দখলে নিয়ে নেন এবং আমি দেখেছি এখানে আহত জুলাই সৈনিকরা ছিলেন সে সময়ের পরিচিত মুখ অপরিচিত মুখ নানান জন যারা জুলাই আন্দোলনে বিভিন্নভাবে তাদের অবদান আছে এবং তারা বলছিলেন যে এই যে আন্দোলন করে একটি স্বৈরাচারী ব্যবস্থাকে তারা হঠাৎ হটিয়েছে এবং সেই ব্যবস্থা যাতে বাংলাদেশের রাজনীতিতে আর পুনরাবৃত্তি না ঘটে সেরকম কোনো সুযোগ দেওয়া হবে না এবং সেই রাষ্ট্র কাঠামো সংস্কার যেটা একটি সুন্দর সার্বভৌম রাষ্ট্র এবং যেখানে একক ক্ষমতা বলে কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না সেরকম একটি কাঠামো তারা দাবি করেছিলেন এবং সেই দাবির প্রেক্ষিতে সরকারও আশ্বস্ত করেছিলেন যে এই জুলাই সনদটি কার্যকর করা পাশাপাশি বিচার এবং নির্বাচন এর মধ্য থেকেই এই সরকারের 3টি এজেন্ডা বাস্তবায়ন করবে বর্তমান সরকার এবং সেই 3টি এজেন্ডার মধ্যে একটি ছিল এই রাষ্ট্রকাঠামো সংস্কার এবং রাষ্ট্রকাঠামো সংস্কারের তাদের ফেব্রুয়ারি মাস থেকে তারা যে সংলাপ করে আসছিল এবং ফেব্রুয়ারি মাস থেকে সেই সংলাপের প্রথম ধাপ 181টি এজেন্ডা তারা ছিল এবং সেখান থেকে বাছাই করে 88 বা তার 100-র মতো তারা সেটি তুলে ধরেছেন এবং এজেন্ডা হিসেবে নিয়েছেন এবং দ্বিতীয় দফায় 20টি দাবি নিয়ে রাষ্ট্রকাঠামোর মূল যে সাংবিধানিক কাঠামোগুলো সেই সাংবিধানিক কাঠামোগুলোর 20টি এজেন্ডা নিয়ে আলোচনা হয় এবং দীর্ঘ কয়েক মাসের আলোচনা সেটি দীর্ঘ কয়েক মাসের আলোচনার ফসল হিসেবে তারপরে সেই জুলাই সনদটি তৈরি করা হয় এবং জুলাই সনদটি যে তৈরি করা হয় সেই জুলাই সনদের পর থেকে কিন্তু ক্ষোভ চলছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দলগুলোর পক্ষ থেকে যেন এটি বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা একটি নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায় এবং সেই বাস্তবায়নটি এবং এর আগে তারা বিভিন্ন সময় উদাহরণ দিয়েছেন যে 90-91-এর যে গণ আন্দোলন ছিল সেই 90-91-এর গণ আন্দোলনের সময় যে স্বৈরাচারী এরশাদের পতন ঘটেছিল সেই স্বৈরাচারী এরশাদের পতন ঘটার সময়ও তখন
যখন পতন ঘটেছিল তখন কিন্তু 3 জোটের একটি রূপরেখা দেওয়া হয়েছিল এবং সেই রূপরেখার আদলে বাংলাদেশের নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলা হয়েছিল, কিন্তু সেই কাঠামো বাস্তবায়ন হয়নি এবং যে কারণেই তাদের ক্ষোভ এবং যে একটি নজির এর মধ্যে সৃষ্টি হয়ে আছে এবং সেখান থেকে বাংলাদেশ ভালো কিছু পায়নি। তারপরের সময়গুলোতেও আবার দেখা গেছে যে রাষ্ট্রের মালিকানার জনগণ, কিন্তু জনগণ হয়েছে শোষিত, যার ফলে আবারও বারবার আন্দোলন করতে হয়েছে এবং সেই আন্দোলন আবারও নতুন করে দানা বেঁধেছে এবং যে কারণে 24-এর জুলাই আন্দোলন থেকেও একটি নতুন রাষ্ট্র কাঠামোর বিনির্মাণের স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই এই জুলাই সনদ। এবং আজকে যে জুলাই সনদের মধ্য থেকে নোট অফ ডিসেন্ট আছে বেশ 6 থেকে 7টি এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেই নোট অফ ডিসেন্টগুলো আসলে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে সেই নিয়েও আছে সংশয় এবং একটি গণভোটের মধ্য থেকে এবং নির্বাচন এবং যেদিন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার, ফেব্রুয়ারির পরে যে নির্বাচন, সেই ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় একটি গণভোট অনুষ্ঠিত হবে কিনা, একই দিনে অনুষ্ঠিত হবে নাকি আলাদা কোনো দিনে অনুষ্ঠিত হবে, সেটি এখনো পর্যন্ত ঘোষণা দেওয়া হয়নি যে কবে ঘোষণা দেওয়া হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 27-এর দিকে যারা অবস্থান নিয়েছিলেন তারা রাস্তার বিপরীত দিক থেকে আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন এবং ঠিক জুলাই 2024-এর সময় আমরা যেরকম আন্দোলন দেখেছিলাম এবং ধাওয়া পাল্টা দফায় দফায় সংঘর্ষ, সেরকম একটি পরিস্থিতি আবারও দেখতে পাচ্ছি এবং তাদের হাতে কারো হাতে লাঠি, কারো হাতে ইটপাটকেল এবং অপরদিকে পুলিশের কাছে সাউন্ড গ্রেনেড আছে, গুলি এবং অন্যান্য যে উপাদানগুলো। তবে তারা এখনো পর্যন্ত টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়েছেন এবং লাঠিচার্জ করেছেন, বেশ কিছু জনকে আহত হতে দেখেছে এবং এই মুহূর্তে তারা বাকি যারা আছেন তারা আবারও সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আসাদ গেটের ঠিক মোড়ে পুলিশের অবস্থান এবং পুলিশ সেখান থেকে আবার ওই পাশ দিয়ে রাস্তাটি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু এদিকে আন্দোলনকারীরা তারা দাবি দেওয়া নিয়ে আবারও সংসদ ভবনের দিকে অভিমুখে রওনা হওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসাদ গেটের খুব কাছাকাছি তারা আবার অপর পাশে রাস্তার অপর। আমরা সরাসরি ছিলাম জাতীয় সংসদ ভবন এলাকায়। তবে এই খবরের সবশেষ জানতে ভিজিট করুন সময় সংবাদের ফেসবুক পেজে। এদিকে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে স্বাক্ষর করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ স্বাক্ষরের আয়োজন করা হলেও এখনো এ নিয়ে মতৈক্য পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। শুক্রবার সকালে রাজধানীর ইস্কাটনে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টির শ্রমিকদের অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ অনুষ্ঠানের। এতে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য বলতে শুধু রাজনৈতিক দলের ঐক্য নয়, বরং সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ঐক্য। এছাড়াও কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে স্বাক্ষর করতে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্রিত হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। এদিকে জুলাই সনদ স্বাক্ষর করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ডিম্যাপের আয়োজনে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু বুঝছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এতগুলো মানুষের এক্সারসাইজ, এত মানুষের শাহাদত বরণ, এত মানুষের রক্তপাত, এত মানুষের পঙ্গুত্ব বরণ, আমরা কি এত
মানে সহজেই ভুলে যাব। জুলাই সনদ বাস্তবায়নে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, রাষ্ট্র যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে কারো শঙ্কা থাকা উচিত নয়। বাংলাদেশের মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চাকসুর পর এবার রাকসুতেও একক আধিপত্য ছাত্র শিবিরের। 23টি পদের মধ্যে 20টিতেই জয়ী। ভিপি পদে জয়ী মুস্তাকুর রহমান জাহিদ, আর জিএস পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মারের চমক। 36 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়ে বাঁধ ভাঙা উল্লাস ক্যাম্পাসে। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ, বাঁধভাঙা উল্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। বিজয়ের ঘোষণা শুনেই কান্নায় ভেঙে পড়েন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। রাকসুতেও ভূমিধস বিজয় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের। 23টি পদের মধ্যে 20টিতেই জয় জয়কার তাদের। এর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন নেতৃত্ব, তাই তো উচ্ছ্বাসে ভাসছেন বিজয়ী ও তাদের সমর্থকরা। এই যে আমেজ, আমরা চাই যে প্রত্যেক বছর এই আমেজ তৈরি হোক নতুন করে, এবং এটা পুরো একটা দলীয় রাজনীতির এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে এটা এই প্যানেল কাজ না করুক। যারা নির্বাচিত হয়েছে তারা আমাদের ক্যাম্পাসে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে। শুক্রবার সকাল 8টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মুস্তাকুর রহমান জাহিদ। শুধু সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান সম্পাদক পদ ছাড়া বাকি 20টি পদেই জয় পেয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব। এই বিজয়টা ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি উৎসর্গ করতে চাই। ঘোষিত ফলাফলে ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 12,687 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নুরউদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান 9,290 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,537 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন 5,729 ভোট। সহকারী সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শিবির সমর্থিত সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,941 ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়কে একটি কার্যকর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হিসেবে আমরা জাতির সামনে, দেশের সামনে উপহার দিতে চাই। তাদের উপরে আমাদের শিক্ষার্থীরা আস্থা রেখেছে, এই আস্থার প্রতিদান তাদের দিতে হবে। এটা উপভোগ করার বিষয় না, এটা দায়িত্ব পালন করার বিষয়। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতভর গণনার পর শুক্রবার সকালে প্রকাশ করা হয় ফলাফল। ঘোষিত 6টি ছাত্রী হলের মধ্যে 5টি হলে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীদের বেছে নিয়েছেন অধিকাংশ শিক্ষার্থীরা। ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভূমিধস বিজয় অর্জন করল শিবির সমর্থিত প্যানেল। তবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সাধারণ শিক্ষার্থীদের জন্যই কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন বিজয়ীরা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী। 21 বছরের মধ্যে এবারই এইচএসসিতে সর্বনিম্ন পাশের হার। ফেল করেছে 5 লাখেরও বেশি শিক্ষার্থী। জিপিএ 5 কমে যাওয়ার প্রবণতা চোখে পড়ার মতো। অন্যদিকে বেড়েছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান। এবার খাতা মূল্যায়নে আগের মতো নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা না থাকায় ফলাফল নিম্নগামী হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। আর জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহ বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতাকেই ফল বিপর্যয়ের অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। শাকির আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসির ফলাফলে পাশের হার, জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতেই নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এবার অকৃতকার্য হয়েছে 5,08,701 জন। গতবারের তুলনায় জিপিএ 5 কমেছে 76,814টি।
গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষায় 2004 সালে পাশের হার ছিল 47.74%। 2005 সালে পাশ করে 59.16% শিক্ষার্থী। এরপর ক্রমান্বয়ে তা বেড়ে 2021 সালে 95.26% পৌঁছায়। সবশেষ 2024 সালেও পাশের হার ছিল 77.78%। হঠাৎ করেই চলতি বছর ফলাফলে এমন বিপর্যয় কেন? এই প্রশ্নের উত্তরে শিক্ষা গবেষকরা বলছেন, রাজনৈতিক সফলতা দেখানোর জন্য নম্বর বাড়িয়ে দিয়ে ফলাফলে বাম্পার ফলন দেখানোর ধারা চালু করেছিল আওয়ামী লীগ সরকার। তবে এবার নিরপেক্ষ মূল্যায়নের ফলে প্রকৃত পাশের হার সামনে এসেছে। ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হতো কীভাবে তাদের নম্বর প্রদান করতে হবে এবং কোনো শিক্ষার্থীকে ফেল করা যাবে না। তাদের নির্দেশনা অনুযায়ী শিক্ষকেরা পাশের হার নিয়েই ব্যস্ত থাকতেন। এই ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমি মনে করি এটি তারই একটা বহিঃপ্রকাশ। আর এইচএসসি পরীক্ষার্থীদের বড় অংশই জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। দীর্ঘ সময় কলেজ বন্ধ থাকায় বাধাগ্রস্ত হয়েছে শিক্ষা কার্যক্রম। এটিকেও ফল বিপর্যয়ের বড় কারণ বলছেন বিশ্লেষকরা। বিগত জুলাই বিপ্লবের আন্দোলনের পূর্ব থেকে এবং জুলাই আন্দোলনের পর থেকে আমাদের শিক্ষকেরা আমাদের শিক্ষার্থীদের মানসিক গঠন এবং মানসিক স্ট্রাকচার এখন ঠিক নাই। এই চরম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য অনুষ্ঠিত হয়েছে, পূর্ববর্তী সিলেবাস, পূর্ববর্তী মূল্যায়ন পদ্ধতি, তারা হোঁচট খাবে, সেটি স্বাভাবিক। যারা পাশ করতে পারেনি তাদেরকে হতাশ না হয়ে নিজেদের অর্জিত দক্ষতা কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। আর উত্তীর্ণ হওয়া সবাইকে প্রচলিত উচ্চশিক্ষায় না গিয়ে কর্মমুখী ও কারিগরি শিক্ষা গ্রহণের পরামর্শ তাদের। একটা এক্সামে ফেল করা মানে যে আপনি হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে কেউ কেউ আমরা কখনো কখনো দেখি যে অপ্রীতিকর ঘটনা ঘটায়, এগুলো করা যাবে না। তার যদি আগ্রহ থাকে সে আবার চেষ্টা করবে, অথবা সে অন্য প্রফেশনে সে চলে যাবে, আর একটা দক্ষতামূলক কাজে সে ইনভলভ হবে। এদিকে 17 অক্টোবর থেকে শুরু হয়েছে এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভবন এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। আমরা সবশেষ খবর জানতে আবারও যাচ্ছি সেখানে। দেখতে পাচ্ছে যে আরও একটা সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ, এবং আসাদ গেট থেকে এই পর্যন্ত আসতে প্রধান সড়কের দিকে অন্তত 2 থেকে 3টি সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা গেল। এবং আরেকটি দল এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আরেকটি দল, তারা ধানমন্ডি 27-এর দিক থেকে ছায়ানটের যে রাস্তাটি আছে সেই রাস্তার দিকে গেছে, অর্থাৎ সেখানেও বেশ কিছু আন্দোলনকারীরা নিশ্চয়ই জড়ো হয়েছিল এবং সেখানে তাদেরকে নিবৃত্ত করার জন্য সেদিকে গেছে একটি দল। আরেকটি দল এখন এই মুহূর্তে প্রধান সড়কে অবস্থান করছে আসাদ গেট হয়ে। এই মুহূর্তে পুলিশের অবস্থান ধানমন্ডি 27-এর মোড়ে, এবং আন্দোলনকারীদের অবস্থান এই মুহূর্তে কলাবাগান এর দিকে, অর্থাৎ কলাবাগানের ওই রাস্তাতে সোবানবাগ মসজিদের ঠিক সামনে, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সামনে হচ্ছে তাদের অবস্থান। এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা এই সংসদ ভবনের প্রধান ফটক, দক্ষিণ প্লাজার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছিলেন। সেই দক্ষিণ প্লাজার প্রধান ফটকের সামনে থেকে পুরো রাস্তাটি যখন আন্দোলনকারীরা তাদের দখলে নিয়েছিল, মানিক মিয়া এভিনিউ পরিণত হয়েছিল তাদের, এবং রণক্ষেত্রে এবং পাল্টা ধাওয়ার মধ্য থেকে অবস্থান করেছিল। এবং দেখতে পাচ্ছে যে এর আগে যে গলিটি আছে সেই গলি দিয়ে এখন ওই পাশ দিয়ে যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো ধানমন্ডির দিকে যে সড়ক আছে সেই সড়কের দিকে ঢুকে সেখান দিয়ে মোহাম্মদপুরের দিক হয়ে চলাচল করার চেষ্টা করছে। ওদিকে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে মানিক মিয়া এভিনিউর একটি সড়ক ছেড়ে দিয়েছে, এবং সেখান থেকে যানবাহনগুলো এই পর্যন্ত এসে ধানমন্ডি 27-এ এসে এখান থেকে যেহেতু পুলিশের অবস্থান, সেখান থেকে আবারও ঘুরে যেতে বাধ্য হচ্ছে। এবং এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে আর কিছুক্ষণ পরে বিকাল 4টায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করার কথা। সেই স্বাক্ষর অনুষ্ঠান কতটা স্বাভাবিকভাবে হতে যাচ্ছে সেটি আসলে সংশয় থেকেই যায়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে
জুলাই আন্দোলনকারীরা তারা যারা এসেছিলেন তারা সরে গেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সামনে তাদের অবস্থান করছে এবং সকাল থেকেই তাদের এই বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠা এবং উত্তেজনা সেটি বিরাজ করছে। সেই উদ্বেগ উৎকণ্ঠা উত্তেজনার এক পর্যায়ে আন্দোলনকারীরা তারা সংসদ ভবনের প্রধান ফটকের দিকে আক্রমণ করে। সেখান থেকে প্রধান মূল যে জুলাই সনদের স্বাক্ষর মঞ্চ সেই স্বাক্ষর মঞ্চে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই উত্তেজনা বাড়ছে এবং উত্তেজনা তুমুল পর্যায়ে এক পর্যায়ে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে এবং পুলিশের লাঠিচার্জের এর মধ্যে বেশ কিছু জন আহত হয়েছেন। টিয়ার শেল নিক্ষেপ করেছে, বারবার পুলিশ নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড এবং সেজন্য তাদেরকে দেখা গেছে মানিক মে এভিনিউতেও বেশ কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেখানে থামিয়ে রাখা গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং পুলিশের গাড়ির বাইরেও তারা তাদের যে টিয়ার শেল নিক্ষেপ করার পরে তাদেরকে আগুন জ্বালাতে দেখা গেছে এবং আগুন জ্বালিয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে। সেখান থেকেও পুলিশ তাদেরকে হটিয়ে দেয় এবং এক পর্যায়ে তারা আসাদ গেট মোড়ে অবস্থান নেয় এবং আসাদ গেটের মোড় থেকে তারপরে তারা অবস্থান নেয় ধানমন্ডি 27-এর দিকে এবং ধানমন্ডি 27-এর মোড় এবং আশপাশের অলিগলিতে তারা ঢুকে পড়ে। যদিও তারপরেও পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে বেশ কয়েক রাউন্ড এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে আবারও পিছু হটতে বাধ্য করে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা ধানমন্ডি 27-এর অবস্থান যখন ব্যারিকেড জ্বালিয়ে অপর পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আসাদ গেটের দিকে, তখনও তাদেরকে নিবৃত্ত করে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তারপরে পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেয় এবং পুলিশ চেষ্টা করছে এই মুহূর্তে যে রাস্তাটি স্বাভাবিক চলাচলের গতি আনতে, যদিও রাস্তা স্বাভাবিক চলাচলের মতো অবস্থান নেই এবং পুলিশের এবং আন্দোলনকারীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল সেরকম একটি পর্যায়ে যে যানবাহনগুলো আছে তারা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে। দেখতে পাচ্ছে যে পুলিশ আবারও দৌড় দিয়ে সামনের দিকে এগুচ্ছে এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে তারা কলাবাগান শুক্রাবাদ মোড়ের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে। কলাবাগান শুক্রাবাদ মোড়ের দিকে নিয়ে যাওয়ার ফলে তারা আরও দূরে সরে যাচ্ছে। তার অপর পাশে আমরা দেখতে পাচ্ছি শুক্রাবাদ মোড় থেকে যানবাহন স্বাভাবিক চলাচল রয়েছে, যানবাহনের স্বাভাবিক চলাচল রয়েছে এবং স্বাভাবিক চলাচলের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এবং আন্দোলনকারীরা যেখানে অবস্থান করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো সড়ক ফাঁকা অবস্থায় রয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে সেনাবাহিনীর একটি দল তারা যাচ্ছে কলেজ গেটের দিকে, অর্থাৎ সংসদ ভবনের পাশ দিয়ে আর অন্য আর একটি পাশে এবং আইনশৃঙ্খলার ও রক্ষাকারী অন্য যে সদস্যরা আছেন তারা অবস্থান নিয়েছেন আন্দোলনকারীদের সামনে মুখোমুখি। এরকম একটি পরিস্থিতিতে পুরো রাস্তায় যান চলাচল বন্ধ, যদিও অপর পাশের যে যানবাহনগুলো আন্দোলনকারীদের হটানোর জন্য যে পুলিশ এসেছিলেন সে তার মাঝখানে পড়েছিল, তারা সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও অবস্থা স্বাভাবিক নেই। মানিক মিয়া এভিনিউ থেকে এই মুহূর্তে আসাদ গেট পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হয়েছে, যার ফলে অপর পাশ থেকে যানবাহনগুলো এখান থেকে চলে যাচ্ছে এবং যে কারণে দেখতে পাচ্ছি যে সেখান থেকে যানবাহন চলাচল করলেও ধানমন্ডি 27-এর এই রাস্তাটি এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থা চলাফেরা করেনি। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যানবাহন স্বাভাবিক চলাচলের জন্য এক পাশের রাস্তা ছেড়ে দিয়েছে পুলিশ এবং অন্য আর এক পাশের রাস্তার মধ্যে ধানমন্ডি 27 নম্বরের ঠিক মোড়ে ব্যারিকেডগুলো উল্টে পাল্টে রাখা হয়েছে। এখনও আগুনের কুণ্ডুলি দেখতে পাচ্ছি, সেগুলো তুলে তারপরে যানবাহন স্বাভাবিক নিশ্চয় করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি রাষ্ট্র কাঠামো সংস্কারের যে আন্দোলন, সেই রাষ্ট্র কাঠামো সংস্কারের আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো দীর্ঘ কয়েক মাসে তারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে 2 দফা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও অন্তত 4 দিন তারা ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করেছে। এই যে দফায় দফায় বৈঠক, দীর্ঘ 8 মাসের বৈঠক, 8-9টি কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলোর উপর ভিত্তি করেই যে জুলাই সনদটি, সেই জুলাই সনদের প্রথমে চেয়েছিল সাংবিধানিক ভিত্তি, তারপরে অন্তত আইনি ভিত্তি। সেই আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তি কোনো ভিত্তি না পেয়ে এনসিপি সহ বেশ কয়েকটি দল এর মধ্যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না বলে ঘোষণা দিয়েছে।
যদিও বিএনপি সহ বাকি যে দলগুলো আছে সেই দলগুলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে উচ্চতর প্রতিনিধি দল যারা দেশি বিদেশি তারা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে তাদের আসার কথা রয়েছে এবং বিকাল 4টায় এই সনদ অনুষ্ঠান। আমরা সরাসরি ছিলাম জাতীয় সংসদ ভবনের আশপাশের এলাকায়। তবে এই ঘটনার সবশেষ জানতে আপনারা যুক্ত থাকুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। এবার অন্য খবর, চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানার আগুন দীর্ঘ 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কারখানা ভবনটির নির্মাণ বিধিমালা যথাযথ ছিল না বলে দাবি ফায়ার সার্ভিসের। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। নুরুল জামাল আতিকের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। টানা 17 ঘন্টা জ্বলা আগুনে অঙ্গার চট্টগ্রাম ইপিজেডের অ্যাডাম ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানা ভবনটি। সারা রাত ধরে আগুনের তীব্রতায় ভবনটির টপ ফ্লোরের একাংশের ছাদ ধসে পড়েছে। এছাড়া বিভিন্ন তলার শীতাতপ যন্ত্র, দরজা, জানলা এবং দেয়ালও নিচের দিকে ভেঙে ভেঙে পড়ছে। বুধবার দুপুরে লাগা এ আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর 25টি ইউনিট একযোগে একটানা কাজ করে। ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। শুক্রবার সকাল 7:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তারপর চলে ডাম্পিংয়ের কাজ। আগুনে ইপিজেড অংশের বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে, তারও মেরামত শুরু হয় সকাল থেকে। পাকিস্তানি মালিকানাধীন এই কারখানা ভবনটি নির্মাণে বিধিমালা যথাযথ ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। 5ম তলা থেকে 8ম তলা পর্যন্ত এটা স্যান্ডউইচ হয়ে ফ্লোরগুলো সব একাকার হয়ে গিয়েছে, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি। আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নোরকেল, আমাদের লুপ সৃষ্টি এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। ভয়াবহ এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে কারখানার সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও বেবজা থেকে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এটার ফায়ারের কারণটা কি সেটা অনুসন্ধান এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা নির্ধারণ করার জন্য একটা তদন্ত কমিটি গঠনের আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। কারখানা দুটির একটিতে তোয়ালে, ক্যাপ এবং অন্যটিতে তৈরি হতো মেডিকেল সার্জিক্যাল গ্রাউন্ড। 8তলা ভবনের নিচের 4তলা কারখানা এবং উপরের 4তলা গোডাউন ছিল। টানা 17 ঘন্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত কারখানার পুরো ভবনটি। যদিও কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি, তবে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে ইপিজেডের মতো বিশেষ শিল্পাঞ্চলে কারখানার আগুন নিয়ন্ত্রণে কতটা সক্ষম দেশের ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ইপিজেড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। ভারতের ত্রিপুরায় গণপিটুনিতে 3 বাংলাদেশিকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই ধরনের নৃশংস ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে দ্রুত এই ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ভবিষ্যতে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে তাগিদ দেওয়া হয়। এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, গেল বুধবার ত্রিপুরা রাজ্যে 3 বাংলাদেশি নাগরিককে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয়রা। নিহতদের সবাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। বগুড়া এক বাড়িতে মধ্যরাতে হানা দেয় ডাকাত দল। পরিবারের এক নারী সদস্যকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা লুট করে নিয়ে যায় প্রায় 7 লাখ টাকা। পরিবারের বাকি সদস্যদেরও করা হয় মারধর। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানায় পুলিশ। পরিবারের সদস্যদের হাত পা বেঁধে মারধরের পর সিন্ধুক ও ক্যাশ বাক্স ভেঙে লুট করা হয় নগদ অর্থ। নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয় 60 বিমলাকে। পরিবারের সদস্যরা জানান, বগুড়ার তালোড়া বাজারে মৃত রামসাদে পোদ্দারের 5 ছেলে মেয়ে পারিবারিকভাবে খৈলভুষির ব্যবসা করে আসছিলেন। তাদের কেউই বিবাহিত নন। বাড়িতে এই 5 ভাই বোনের বাইরে কেউ বসবাস করতেন না। 2 তলা বাড়িটির নিচতলায় দোকান ও গুদাম ঘর আর উপরের তলায় বসবাস করতেন তারা। বৃহস্পতিবার রাতে 5 থেকে 7 জনের মুখোশধারী ডাকাত দল ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তাদের সবার হাতেই ছিল ধারালো দেশীয় অস্ত্র। এরপর তারা পরিবারের সদস্যদের একে একে হাত পা বেঁধে ফেলে। এক পর্যায়ে বিমলা বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। পরে বাড়ির ক্যাশ বাক্স ও সিন্ধুকে থাকা প্রায় 7 লাখ টাকা লুট করে পালিয়ে যায় তারা। 2-3 জনকে রাবে ঘরের মধ্যে ঢুকে গেল আমার কাছে একেবারে।
হাতের মধ্যে সব ছোড়া টুরা নিয়ে সিন্ধুকের টাকা সম্পূর্ণ নিচ্ছে, তারপর ক্যাশ বাক্সে ছিল, ওখানে ছিল, ওখান থেকে সব নিয়ে। বিচার হোক এটাই আমরা চাই। পুলিশ বলছে ঘটনার রহস্য উদ্ঘাটনের কাজ শুরু হয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, তারপরে পিবিআই, অন্যান্য পুলিশের সংস্থা সবাই ঘটনাটি তদন্ত করছে। আমরা এই বিষয়ে আশাবাদী ইনশাল্লাহ। এর আগে গত 14 জুলাই রাতে দুপচাচিয়া জিয়ানগরে শ্বশুর ও গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ক্রিকেট ট্যুরিজমে নতুন এক অধ্যায় শুরু করলো বিসিবি। ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে চুক্তি করার পর বিসিবির এটা প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য। এরপর চট্টগ্রামের টি-20 সিরিজ ঘিরেও থাকবে নানা আয়োজন। সেই হোপ অবাক চোখে দেখছেন চারপাশে। মেহেদী মিরাজ যেন ফিরে গেলেন কয়েকশো বছর আগে। ইতিহাসের সঙ্গে মেলবন্ধন ক্রিকেটের 400 বছর আগের স্থাপনা থেকেই বিসিবি শুরু করলো নতুন এক অধ্যায়। হরেক রকম পাথরে তৈরি লালবাগ কেল্লা মোগল আমলের স্থাপনা, যার প্রতিটা কোণ সাক্ষী হয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের। যেখানে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার যেন সবকিছুর ঊর্ধ্বে, সেখানেই এবার উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বিসিবির এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পুরোটা সময় সেই হোপ বোঝার চেষ্টা করেছেন বাঙালিদের ইতিহাসের গভীরতা, আর মেহেদী মিরাজের মুখে দেখা গেছে এক অন্যরকম প্রশান্তি। ওয়ানডে অধিনায়ক ইতিহাসের সামনে দাঁড়িয়ে পড়লেন দোয়া। বিসিবিও তো চেয়েছে এটাই, বিদেশিরা যেন আগ্রহী হয় আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে, আর দেশিরা নতুন করে ভালোবাসে নিজের দেশকে। এর আগে বিপিএল এর ট্রফি নিয়েও এমন আনুষ্ঠানিকতা হয় ঐতিহাসিক আহসান মঞ্জিলে, তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ট্যুরিজম উপদেষ্টা এবং বর্তমান মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি সাখাওয়াত হোসেনের উদ্যোগী কদিন আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে বিশেষ এক চুক্তি সম্পন্ন করে বিসিবি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ঐতিহাসিক লালবাগ কেল্লায় এই ট্রফি উন্মোচন করা হয়। লালবাগ কেল্লায় এটা শুধু একটা ট্রফি উন্মোচন অনুষ্ঠান নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি বিশ্বের বুকে তুলে ধরার এক দারুণ পদক্ষেপ। বিসিবির এ ধরনের উদ্যোগের মাধ্যমেই ক্রিকেটের হাত ধরেই আমাদের এই সংস্কৃতি পৌঁছে যাবে দেশের সীমান্ত পেরিয়ে বহু দূরে। ঐতিহাসিক লালবাগ কেল্লা থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রণক্ষেত্র সংসদ ভবন এলাকা, জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি, কিছু দলের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ। সই করা না করা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত, মত বিএনপির। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। চাকসুর পর রাকসুতেও ছাত্র শিবিরের একক আধিপত্য, 23 পদের বৃষ্টিতেই জয়। ভিপি জাহিদ, জিএস পদে স্বতন্ত্রের আম্মারের চমক, ক্যাম্পাসে বাঁধভাঙা উল্লাস। এই ছিল আমার কাছে থাকা দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।